শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা আলাপ করতে চাই নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি, জুলাই সনদ এসব প্রসঙ্গে। আজকে আমাদের আলাপের বিষয় ভোটের তরিকা। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, এবং সেই সঙ্গে রয়েছেন ডাক্তার তাসনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। নির্বাচন প্রসঙ্গ দিয়ে আলাপ শুরু করি আমরা এই সময় এসে লক্ষ্য করলাম যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা সবাই বলছেন, প্রেস সচিবও বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এর ব্যতিক্রম হবে না। দেশে এমন কোনো শক্তি নেই যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু এনসিপির পক্ষ থেকে আমরা যেটি শুনলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আপনাদের দলের একজন নেতা এটি বলেছেন। বিপরীতে সরকার এই বক্তব্যের প্রতিক্রিয়া যেটি বলেছে যে একটি পক্ষ কি বলল না বলল তাতে কোনো কিছু যায় আসে না, এটি শুধুমাত্রই রাজনৈতিক বক্তব্য হতে পারে দলটির। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টা যেই সময় বলেছেন সেই সময় নির্বাচন হবে। এখন প্রশ্ন এসে যায় যে এই যে এনসিপির পক্ষ থেকে যে কথাগুলো আমরা শুনছি, এগুলো কি শুধুই রাজনৈতিক বক্তব্য, মানে বলার জন্য বলা, নাকি এগুলো আসলে সত্যি সত্যি নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দেবেন এনসিপি? তাসনুভা জাবিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ সৌরভ ভাই এবং দর্শক যারা দেখছেন, আপনাকেও শুভেচ্ছা। বলার জন্য বলা না, আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। জাতীয় নির্বাচন, আমরা জাতীয় সংসদ নির্বাচন, আমরা জানেন যে সৃষ্টির শুরু থেকেই, মানে আমাদের জন্মের পর থেকে, রাজনৈতিক দলের জন্মের পর থেকেই আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলছি। এখন যখন এই ঐকমত্য কমিশনের এই আলোচনার পরে যখন জুলাই সনদ পর্যন্ত আমরা পৌঁছালাম, সেটার পরে আমরা এই জুলাই সনদটার বাস্তবায়ন চাচ্ছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, যেটা একটা খসড়া সংবিধান দিবে এবং গণভোটের মাধ্যমে সেটা অনুমোদিত হবে। এখন এই যে আপনি বললেন যে বলার জন্য বলা বা রাজনৈতিক, এখন হয় কি যে আমরা 2025 সালে চলে এসেছি। মানে অনেক একটা বাংলাদেশের জন্মের পরে এবং জন্মের আগে থেকেও বিশাল লম্বা একটা আমাদের সাংবিধানিক লড়াই আছে একটা নতুন সংবিধানের জন্য, বা বাংলাদেশের গণতান্ত্রিক একটা সংবিধানের জন্য। সো এই লড়াইটা করতে 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 এই প্রজন্ম এসে পৌঁছাচ্ছে, মানে আমরা এসে পৌঁছেছি। সো এখনও যদি আমরা বলার জন্য বলি বা করার জন্য, রাজনৈতিক কৌশলের জন্য বা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বা নির্বাচন পেছানোর জন্য বলি, তাহলে কিন্তু ওই ইতিহাসে ব্যর্থতার যারা যে চলছে, যে ধারা চলছে, একদলীয় একটা সংবিধানের আন্ডারে যেভাবে আমরা চলছি এবং একটা গণতান্ত্রিক সংবিধান থেকে যে দশকের পর দশক বাংলাদেশকে বঞ্চিত, সেটার সাথে আমরা সামিল হব। তাসনুভা, মানে প্রশ্ন এসেই যায়, সরকার যেহেতু বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, উপদেষ্টারাও বলছে নির্বাচন দিবে, তাহলে এনসিপি কি করবে সেই মুহূর্তে? নির্বাচনে অংশ নেবে না তারা? আমরা বলছি এই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে। এবং আপনি যদি এই জুলাই সনদে আমরা যতগুলো জিনিস ঐক্যমত হলো বা যেগুলো ঐক্যমত হয় নাই, আপনি দেখেন এই এখনকার অবস্থাটা কিসের পরে। এটা কিন্তু ভোটের পরে না, যে একটা 5 বছরের একটা সরকার শেষ হলো, পরের সরকার আসার আগের মুহূর্ত না। আমরা যদি এখন আইন সংসদ, মানে জাতীয় সংসদ নির্বাচনটাকে সেই পুরনো সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে যদি আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলি, তাহলে আমরা কি করব জানেন? আমরা সেই চিরাচরিত গতানুগতিক ভোটটাকে রক্তের উপরে রাখবো। এই সরকারটা বা এই অবস্থাটা কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সো এটার কেন হচ্ছে বারবার? এবং যখন জাতীয় নির্বাচনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে, শেষ করি 72-এর সংবিধানের যে এটা কিন্তু পুরো জিনিসটা একটা দলের হয়ে গিয়েছিল। এবং আপনি যদি আমাকে সময় দেন, আমি আরো একটু অ্যাড করতে চাই, 2 মিনিট লাগবে এটা বলতে। আমি গতকাল একটা আলোচনা দেখছিলাম সাউথ এশিয়ার, ওখানে একজন আলোচক বলছিলেন 1950-তে 1950 সালে ফেডারেল সংগ্রাম কমিটি নামে একটা কমিটি হয়েছিল আতাউর রহমান খানের নেতৃত্বে। তখন তারা সেই 47-এর গণপরিষদের পরে 50-তে তারা একটা খসড়া সংবিধান দেয়, যেখানে চাওয়া ছিল, মানে যে কয়টা চাওয়া ছিল তার মধ্যে অন্যতম চাওয়া কিন্তু ছিল এই একটা নতুন সংবিধান, যেখানে এমপিরা উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপ করবে না, তারা শুধু আইন প্রণয়ন করবে, মানে যেটা আমরা 75 বছর পর চাচ্ছি। আমি শুধু সংক্ষেপে এটুকু এজন্যই বললাম যে এটা কিন্তু
৭৫ বছর ধরে কিন্তু আমরা এই জার্নিতেই আছি। সো এখন যদি আমরা আবার এতজন শহীদের পরে, এত রক্তের পরে বারবার এই একই জিনিস হচ্ছে, এটার পরে যদি আমরা আবার ওই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্যই যদি আবার দাঁড়ায়, তাহলে আমরা কিন্তু ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবো এবং আবার পিছনে ফিরে যাব। ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয়, সেক্ষেত্রে কি এনসিপি তখন সেই নির্বাচনকে প্রতিহত করবে নাকি অংশ নেবে না? অবস্থানটা আমরা অবশ্যই এখনো দেখেন, ফেব্রুয়ারি নির্বাচন হোক আর ডিসেম্বর হোক, আমরা চাই এটা গণপরিষদ নির্বাচন হোক। আচ্ছা, আমি ফিরবো আবার আপনার কাছে। সৌরভ ভাই, আপনার কাছে আসতে চাই। মানে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আমরা আবার পুরনো সমস্যায় ফিরে যাব, এমন একটি কথা কিন্তু আমরা এই ধরনের কথা সুর কিন্তু আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনলাম। তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন বলেছেন, তারপরও মালয়েশিয়া সফরে কিন্তু বিদেশি গণমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে কিন্তু তেমন একটি কথা বলেছেন তিনি। মানে এটি কি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কি কোনো ধরনের ভিন্ন বার্তা দেয় কিনা, নাকি ডক্টর ইউনূস এক ধরনের ফ্যাক্ট ব্যাখ্যা করেছেন যে এটি হলে এরকমটা হবে, যেটা তাসনুভা জেবিন বলছিলেন? আপনাকে ধন্যবাদ। তাসনুভা এবং বন্ধু জাহেদুর রহমান পাশে বসে আছেন, তাদের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, আমরা আলোচনা দুই লক্ষ্যে হয়। একটা হচ্ছে সমঝোতায় পৌঁছানোর জন্যে, একটা সমঝোতায় না পৌঁছানোর জন্যে। আমরা যদি সমঝোতায় পৌঁছানোর জন্যে আলোচনা করে থাকি, জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা, পারস্পরিক প্রতিদিন সভা সমাবেশ, সেমিনার, এমনকি টেলিভিশন টক শোতে, এর লক্ষ্য কী? লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া। সেক্ষেত্রে একটা কাছাকাছি জায়গায় তো আসতে হবে। এটা না যে জাতীয় নাগরিক পার্টির নীতি আদর্শ বিএনপি নেবে, বিএনপির নীতি আদর্শ জাতীয় নাগরিক পার্টি নেবে। যে যার অবস্থান, তার রাজনৈতিক মতাদর্শ রেখে একটা গণতান্ত্রিক উত্তরণটা কিভাবে হবে। জাতীয় নাগরিক পার্টির নিশ্চয়ই সেখানে তাদের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব উদ্দেশ্য, ব্যাখ্যা, বিশ্লেষণ আছে। বিএনপিরও এরকম আছে, জামাত ইসলাম বা অন্যান্য দলগুলোর। এখন এটা ঐকমত্যটা কিভাবে হবে? প্রথম ঐকমত্য হতে হবে, আমরা একটা নির্বাচন চাই। কারণ নির্বাচনী ধারায় আমরা স্বৈরতান্ত্রিক ধারা থেকে নির্বাচনী ব্যবস্থায় আসতে চাই। দ্বিতীয়ত স্বীকার করতে হবে এটি একটি অন্তর্বর্তী সরকার, এবং এই সরকার যারা এনেছে এবং যারা সরকারে আছেন, তাদের প্রধান দুর্বলতা হচ্ছে যে সময়সীমাটা ঠিক না করা। যে যদি এটা হতো যে যখন এই সরকার গঠিত হয়েছে, যে আমরা 18 মাসের মধ্যে বা 10 মাসের মধ্যে আমরা এই কাজটি করব। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তিনিও কিন্তু একটা অস্বাভাবিক এবং অস্থির পরিবেশে আরেকটি গণ অভ্যুত্থানের পর সরকার গঠিত হয়েছিল, 3 মাসের মধ্যে কিন্তু এই সমস্যার সমাধান করেছে। এবং একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, তাকে সংসদীয় ব্যবস্থায় নিয়ে গেছেন। পরবর্তীকালে গণতন্ত্র কাজ করেনি, সেটা গণতন্ত্রের যারা পাহারাদার ছিলেন তারা পাহারা দিতে পারেননি। এখন ভবিষ্যতে দিতে পারবেন। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ পর্যায় পর্যন্ত খুব আশাবাদী হতে পারি না, কিন্তু একটা তাগিদ আছে, এটা সবারই। এটা জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিএনপি, জামাত ইসলাম, যে নির্বাচনটি হতে হবে, অর্থাৎ গণতন্ত্র উত্তরণটি হতে হবে। এখন এটি আমরা সংবিধান পরিবর্তন করব, পুরো গণভোট করব, না জাতীয় সংসদ নির্বাচন, না সংবিধান সভা নির্বাচন, সেই বিতর্ক থাকবে। এখন রাজনৈতিক দলগুলো যার যার নীতি, কর্মসূচি, পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। সৌরভ ভাই, তার আগে সমস্যাটা, হ্যাঁ বলুন। যদি একমত হতে না পারে, এটা কি গণপরিষদ হবে না জাতীয় নির্বাচন হবে? সেক্ষেত্রে উত্তরণের পথ কি দেখেন আপনি? সেটা কঠিন। যদি একমত না হতে পারে, তাহলে তো নির্বাচনের পরেও একমত হবে না। নির্বাচনের পর তো ওই সংসদ কার্যকর হবে না। আমরা তো 91 থেকে 2008 পর্যন্ত 4টি ভালো নির্বাচন পেয়েছি, কিন্তু সংসদ তো কার্যকর হয়নি। এটা তো আরও বিপদের। যদি এই রাজনৈতিক দলগুলো, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে একটি ঐকমত্য না পৌঁছতে পারে, তাহলে নির্বাচনের পরে তারা যে একসঙ্গে সংসদে থাকবে, একসাথে সংসদ চালাবে, এটা সেটি হয়তো দূরহ নিশ্চয়তা কোথায়। একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ্যে।
বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে ভোটের তরিকা নিয়ে আলাপ করছি। বিরতির পর আমরা অতিথি হিসাবে আরেকজনকে পেয়েছি, ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার জাহিদ, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আয়োজনে। যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে ফেব্রুয়ারির নির্বাচন, সেই নির্বাচন কি হবে, গণপরিষদ নির্বাচন হবে না জাতীয় নির্বাচন হবে, সে নিয়ে তাসনুভ ভাই এবং সৌরভ ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আপনার বক্তব্য নিঃসন্দেহে শুনবো। এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে ঘিরে কতগুলো বিষয়, মানে গণপরিষদ হবে কিনা, জুলাই সনদ বাস্তবায়ন, সেই সঙ্গে বলা হচ্ছে বিচার এবং সংস্কার হতে হবে, আরও যুক্ত হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটি হবে কিনা, এইসব বিষয়গুলো রয়েছে। মানে নির্বাচনকে ঘিরে নানান জায়গায় দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, দলগুলোর মধ্যে দাবি দেওয়া কাজ করছে। এখন অবস্থা দৃষ্টি যেটি দাঁড়িয়েছে, মানে বিএনপি যদি জামাত এবং এনসিপিকে নির্বাচনে আনতে চায়, মানে কিভাবে কনভিন্স করে এই দুটি দলকে নির্বাচনের জন্য রাজি করাতে পারে বিএনপির কাছে কি উপায় খোলা রয়েছে এখন? মানে বিএনপি যদি কোনো রকম কোনো মানে গুরুত্ব না দেয়, সেটাই কনভিন্সড হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমি আসছি ওই জায়গায়, মানে কি করতে পারে। আর আপনি বলছেন দ্বিধাদ্বন্দ্ব আছে, রাজনৈতিক দল যে সবসময় দ্বিধাদ্বন্দ্ব ভেতরে থাকলেই দেখায় তা না, মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখানোও হয়। এতে প্রবলেমের কিছু নাই। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো একটা ন্যারেটিভ তৈরি করতে চায়, জনগণের সামনে একটা ন্যারেটিভ নিয়ে যায়, রাজনীতিতে ইস্যু তৈরি করতে হয়। যেমন ধরুন এই আলাপটা আমি দুঃখিত, দর্শকদের কাছে একটু অ্যাপোলোজাইজ করে আসতে দেরি হয়েছে। আমি পাশে দাঁড়িয়ে বসে শুনছিলাম, মানে গণপরিষদ না সংসদ, মানে নাকি বোধ ওই যে 70-এ যে নির্বাচন হয়েছিল এনসিপি যেভাবে, ওনারা কিন্তু এই জায়গায় কনসিস্টেন্ট আছেন। ওনারা একদম আগে থেকে প্রথম শুধু গণপরিষদ চেয়েছেন, পরে গণপরিষদ এবং সংসদ 70-এর মতো করে চাইছেন। ওনারা খুবই কনসিস্টেন্ট। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে আমরা কনস্টিটিউশনে কতগুলো পরিবর্তন চাই। আমি নিজেও আমার আমি দীর্ঘদিন কনস্টিটিউশন নিয়ে লেখালেখি করেছি। কনস্টিটিউশনের যে রিফর্মস কমিশন আছে, সেখানে সিভিল সোসাইটির একজন হিসেবে আমি সেখানে আমার অপিনিয়ন দিয়ে এসেছি। সো আমারও কিছু চিন্তার জায়গা আছে। এখন আমরা যতটুকুতে একমত হয়েছি, সেটা আপনি একটা নতুন সংবিধান লিখেও ইনকর্পোরেট করতে পারেন, নতুন করে, ইভেন আপনি একটা অ্যামেন্ডমেন্ট করেও করতে পারেন। সুতরাং সাধারণ একটা সংসদ হয়ে একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই একবার সবগুলো মৌলিক পরিবর্তন সম্ভব, এটা নিয়ে কোনো কনফিউশনে কিছু নাই। এনসিপি যে যুক্তিটা দেয় যে এই ধরনের অ্যামেন্ডমেন্ট পরে বাতিল হয়ে যেতে পারে, 5th এবং 7th দেখিয়ে বলেন তারা। আচ্ছা, 5th and 7th শেখ হাসিনার কোর্ট করেছে, এটা কি হবে? আচ্ছা, আমি পাল্টা বলি, নতুন একটা সংবিধান লিখলাম গণপরিষদের মাধ্যমে, শেখ হাসিনা ক্ষমতায় আসলো, ধরে নিলাম তাত্ত্বিকভাবে, ওই নতুন সংবিধান লেখা পরিবর্তিত সংবিধান টিকে থাকবে বলে আপনার কি মনে হয়? কারণ শেখ হাসিনা 2 দিন আগে একটা অডিও, এখন আর ফোন কল না, রীতিমতো বক্তৃতা দিচ্ছেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদিও আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আবার তত্ত্বাবধায়ক সরকার চাইছেন, যাই হোক। তো উনি প্রধানমন্ত্রী দাবি করছেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী 29 সালের 7 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে যদি আসে এই যাবতীয় প্রসেস, এই সরকার, এই সংবিধান নতুন করে লেখা, এভরিথিং উইল বি ইন ভেইন, আপনি নিশ্চিত থাকুন। 15th অ্যামেন্ডমেন্ট আটারলি ভুল অ্যামেন্ডমেন্ট ছিল, কিন্তু আপনি কোর্টে গেলে প্রতিকার পেতেন না, উনি ওনার মতো করে বানালেন। আর পরবর্তীতে নতুন সংবিধানও শেখ হাসিনা আসলে বাতিল হবেই, এটা শিওর থাকি আমরা, বলে ফেলা ভালো। সো নতুন সংবিধান লিখলেই পরিবর্তনগুলো সাস্টেইনেবল হবে। মানে নতুন সংবিধান দিয়ে আপনি কর্তৃত্ববাদী সরকার ঠেকাবেন, সেটা বলিনি। আমি এনসিপির একটা যুক্তি হচ্ছে এরকম, আমি খুব মন দিয়ে খেয়াল করেছি তারা কি বলেন, মানে কেন সংশোধন না, আপনি কিন্তু সংশোধন করেও একই পরিবর্তনগুলো ঢোকাতে পারেন। আমি প্রায় দেং জিয়াওপিং এর বিখ্যাত উক্তিটা ব্যবহার করি, বিড়াল সাদা না কালো ব্যাপার নয়, এটা ইঁদুর ধরতে পারে কিনা ব্যাপার। সবার সংবিধানের মধ্যে এই পরিবর্তনগুলো জরুরি, এটা আমরা নতুন সংবিধান লিখে করি বা সংশোধন করে করি, পরিবর্তনগুলো লাগবে। আই এগ্রি উইথ দ্যাট, যতটুকু আমরা একমত হব। যেহেতু এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, মানে বিএনপি কি করে কনভিন্স করবে জামাতকে? জামাত তো রাজি হচ্ছে না কোনোভাবে, ইসলামী আন্দোলন রাজি হচ্ছে না, এনসিপিও রাজি হচ্ছে না নির্বাচনে। ধরুন আমি এনসিপির প্রসঙ্গে, জামাতের প্রসঙ্গে যদি আসি, জামাত কি ইলেকশনে না যাওয়াটা অ্যাফোর্ড করতে পারে? হ্যাঁ, ওনাদের এখন মাথায় যে চিন্তাটা আসছে, যেহেতু তারা তো অলরেডি 300 আসনে প্রার্থী ঘোষণা করে বসে আছেন, ওটা ওদের কৌশল, কিন্তু না গিয়ে থাকতে পারবে কিনা খেয়াল করি আমরা। জামাত এবং এনসিপি, ইসলামী আন্দোলন, এই 3টা দল যদি একত্র হয়, নির্বাচনে না যায়, তাদের একটা ফেভারেবল জায়গা আছে। এটা যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ থাকলে কিন্তু এনারা যাচ্ছেন কিনা নির্বাচন অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতো না। এখন এই 3 দল যদি না যায়, বিশেষ করে এনসিপি এবং জামাত, আমি এই দুটো দলের কথা বলছি, তারা যদি না যান, মাঠে বিএনপি এবং তার অ্যালাইন্ড দলগুলো ছাড়া কেউ নাই। সুতরাং নির্বাচনে প্রশ্ন হওয়ার সুযোগ আছে, এবং এইটারই সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছেন। এই যে আমি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, আমি কিন্তু নেগেটিভ অর্থে বলছি না। যাদের সুযোগ নিতে পারবে, সরকার যে গতিতে এগুচ্ছে নির্বাচনের পথে, যেভাবে উপদেষ্টারা বলছেন, স্কোপ আছে। কারণ হলো ওনারা যদি শেষ পর্যন্ত শক্ত থাকেন, কিন্তু আবার ওনাদের ভালনারেবিলিটির জায়গা বলছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী দ্বিতীয় প্রধান দল হওয়ার বা বিরোধী দল, মানে
ওনারা 10% সিট পাবেন না, আমাদের অবশ্যই 10%-এর নিয়মও নেই, ভারতে আছে, কিন্তু তারপরে তারা সেকেন্ড হাইয়েস্ট সিট পাওয়ার সম্ভাবনা আছে। তারা এই সুযোগ নষ্ট করে না যাবেন, এবং এই না যাওয়াটা ইটসেলফ আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাসনুভা ডিসঅ্যাগ্রি করতে পারেন, ওনার এনসিপিও যদি না যায়, মানুষ এটাকে সম্ভবত আমি যতদূর বুঝি খুব ভালোভাবে নেবেন না। কারণ একটা নির্বাচনে না যাওয়ার একটা মাত্র যুক্তি হতে পারে বলে আমি মনে করি। শেখ হাসিনার সময় নির্বাচনে না যাওয়ার যে যুক্তিটা ছিল, যে এমন একটা সরকার আছে যে সরকারের অধীনে একটা ফেয়ার ইলেকশন হবে না। ডক্টর ইউনূসের অধীনে ফেয়ার ইলেকশন হবে আমরা বিশ্বাস করি সবাই কম বেশি। কিছু তাদের দুর্বলতা জড়িত কারণে প্রবলেম হতে পারে, কিন্তু তাদের সদিচ্ছার অভাব আছে, তারা কারো পক্ষে ম্যানিপুলেট করবেন আমরা মনে করি না। আর এই জন্যই বলছি যে যে দাবিগুলো পূর্ণ হবে না, সেই দাবিগুলো আমরা সবসময় কথাটা বলছি, সেগুলো পরবর্তীতে এই ইলেকশনে এবং পরবর্তীতে এনসিপি খুব লম্বা রেসের ঘোড়া হবে আমি বিশ্বাস করি এবং চাই। তারা এগুলোকে ইস্যু বানাবেন, ইস্যু বানিয়ে ফাইট করবেন। জামায়াত ইসলামী তাদের লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে জনগণের কাছে ভোট চান, চাইতে থাকুক, কোনোদিন জনগণ এন্ডোর্স করলে সেটা হবে। আমি আসবো জাহিদ ভাই আপনার কাছে, তাসনুভা জাবির আপনার কাছে আসতে চাই। মানে এই যে সংখ্যানুপাতিক যে ভোটের কথা বারবার বলা হচ্ছে, শেষ পর্যন্ত এই রাজনৈতিক বাস্তবতায়, এই সময়ের বাস্তবতায় কি শেষ পর্যন্ত দাবিগুলো টিকবে বলে মনে হয়, নাকি তার আগেই নির্বাচনের সময় চলে আসবে? তখন পরিস্থিতি কি দাঁড়াবে, রাজনৈতিক দলগুলোর অবস্থান তখন কি দাঁড়াবে? আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু জাহিদ ভাইয়ের কথা প্রসঙ্গে, আপনারও কথা প্রসঙ্গে বলি যে বিএনপি কনভিন্স করবে জামাতকে এবং এনসিপিকে। সো আমরা ছোট দল, ছোট ছোট মানুষ, তারা খুব একদম ক্ষমতার দ্বার প্রান্তে, তারা একদম বড় রাজা পর্যায়ে আছে, তারা কনভিন্স করবে সবাইকে, ছোটদেরকে। বাট এইখানে কিন্তু জনগণকে আপনারা বাদ দিচ্ছেন। এনসিপি যদি, ভাই যেটা বললো, এনসিপি যদি নির্বাচনে না যায় মানুষ ভালোভাবে নেবে না। বিএনপি যদি গণপরিষদ ডিঙ্গায়ে, নতুন সংবিধান ডিঙ্গায়ে সে চিরাচরিত নিয়ম মেনে রাখে, তাহলে কি মানুষ মেনে নিবে কিনা, এটা কিন্তু আমরা প্রশ্নটা আনছি না। 70s-এ গণপরিষদ হয়েছিল, কিন্তু গণভোট কিন্তু হয় নাই। পুরো মানে বিশ্বে কিন্তু একটা প্রচলিত নিয়ম যে গণপরিষদে যে খসড়া সংবিধান হবে সেটা গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়ে আসবে। এই যে কনভিন্স করা, এই যে আপনারা ধরেই নিয়েছেন বিএনপি ইজ দ্য মেজর ফ্যাক্টর অ্যান্ড বাকিরা হচ্ছে আপাতত, মানে এখনকার বাস্তবতায় বাকিরা হচ্ছে তার অধীনস্থ, তাদেরকে সবাইকে হাতটাত বুলিয়ে এটা ওটা দিয়ে যে আপনাকে জাতীয় সংসদ নির্বাচনে রাজি করানো। কিন্তু আপনি সবচেয়ে বড় ফ্যাক্টর জনগণকে বাদ দিচ্ছেন। আমি কিন্তু যখনই কথা বলি তখনই আমরা সবসময় এই কথাটা বলি যে আপনি যেই মানুষ আপনাকে এই এখন এখানে এই মেজর ফ্যাক্টর করেছে, জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে আপনাকে ক্ষমতার দ্বারপ্রান্তে করেছে, আপনি তাদের কাছে কেন যাচ্ছেন না? তারা যে আপনাকে প্রত্যাখ্যান করবে না এটা গ্যারেন্টি আমি তো কোনোখানে দেখছি না। যে আমরা কোনো মানুষের কাছে জানতে পারছি না, এখানে শুধু রাজনীতিবিদদের মধ্যেই কিন্তু কথাটা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেই কথা চলছে। আমরা মুখে বলছি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি ক্ষমতাধর, ব্লা ব্লা ব্লা, আমরা সবসময় জনগণকে মাথার উপরে রাখছি, কিন্তু ডিসিশনগুলো নিচ্ছি আমরা। সো এইখানে এটা একটা একটু যোগ করি এখানে, সেটি হচ্ছে যে মানে আমরা তো বলছিলাম বিএনপি কিভাবে জামাত এবং এনসিপি কে কনভিন্স করবে। আমরা একটু উল্টো করে ভাবি যে এনসিপি কি করে আসলে বিএনপি কে কনভিন্স করবে যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক নির্বাচন, সেই ভাবনার জায়গায় কি রয়েছে, সেই আলাপের জায়গায় কি রয়েছে? থ্যাংক ইউ, আপনি প্রশ্নটা যে রিভার্স করেছেন আমার বক্তব্যের প্রেক্ষিতে, থ্যাঙ্কস ফর দ্যাট। এইটাই হচ্ছে আমাদের কনভিন্সিং যে আপনারাও আমরাও আমাদের কথাতে আমরা গণপরিষদ চাচ্ছি, এটাকে যদিও এনসিপির হিসেবে যে এনসিপি একমাত্র গণপরিষদের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছে এবং বিএনপি পরবর্তী সংসদে গিয়ে বাস্তবায়ন চাচ্ছে। সো এই দুইজনের পক্ষের কারো কথা হলো না। দুই পক্ষকে কারা এখানে এনেছে, এই ডিবেটের কারা এনেছে? মানুষ জীবন দিয়ে এনেছে। আমি আর বিএনপি তো আমরা তো কেউ কারো গায়ে ফুলের টোকাও লাগেনি, আমরা কিন্তু একদম অক্ষত আছি। সো যারা এনেছে বা জনগণের কাছে 18 কোটি মানুষের কাছে আপনি যান, জিজ্ঞেস করেন যে আপনারা এটা চান কিনা, যদি তারা না চায় ভেরি গুড, এখানে তো কোনো এটার পরে আর কোনো কিছু থাকতে পারে না। আরেকটা ছোট কথা আমি আপনাকে এখানে যোগ করি। আপনি দেখেন, আমি হয়তো নিজে একজন নারী দেখে আমার এই কথাটা বলতে সংকোচ লাগে, এটা যদি কেউ একজন পুরুষ বলতো তাহলে আমার খুব ভালো লাগতো, মনে হয় যে আমি নারী দেখে নারীর কথা বলছি। এই যে 5% দলীয় মনোনয়ন ঠিক হলো 50 বছর পর, আপনি দেখেন 8-9 কোটি মানুষের কোনো প্রতিনিধি ওই ফরেন একাডেমিতে ছিল না। এই জিনিসটা কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার 2025 সালে এসে, এবং এটাকে আমরা কমপ্লিটলি নর্মালাইজ করে দিয়েছি। এটা পুরা শেষ, এটা বিনে চলে গেছে। এই নারী আসনের বিষয়টা এত ভয়াবহ একটা জিনিস, এটা বিনে চলে গেছে এবং এখন আমরা গণপরিষদ এবং একদম জাতীয় সংসদের তফসিল এবং ডেট নিয়ে আমরা আলাপ করছি। কিন্তু এই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর,
কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ আপনি দেখেন এই 5% করে 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 সেই 33% হবে 2043 পর্যন্ত সংরক্ষিত আসন থাকবে। সেই চক্করে কিন্তু বাংলাদেশকে আমরা ফেলে রেখেছি এবং আমরা কিন্তু এখন কি নিয়ে আলাপ করছি, এত বড় একটা মেজর ইস্যু, 8-9 কোটি জনগোষ্ঠীর কোনো রিপ্রেজেন্টেশন সেখানে নাই, আলাপে নাই, সংসদের কথা তো পরে দিলাম। তাহলে এইরকম মেজর ইস্যুকে আমরা ডিঙ্গিয়ে যতবারই আমরা ওই ক্ষমতার জন্য পুরনো নিয়মে আমরা যখনই ওখানে যাব, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী পরিষদ হবে, সংসদ হবে, সব আগের সেটা মতো inclusive হবে, হবে না আর কি। একদল হয়ে গিয়ে আরেক, no, it's not inclusive, they are the mainstream। আপনি এখানে নারীকে ইনক্লুড করে, সংখ্যালঘুকে ইনক্লুড করে আপনি ইনক্লুসিভ করতে পারেন না। নারী অর্ধেকেরও বেশি এখানে, নারী ইজ দ্য মেইন স্ট্রিম। আপনি যে নারীকে এই যে আবার এই ধারণাটাই আমাদের চেঞ্জ করতে হবে, এবং এটা যদি এরকম গণ অভ্যুত্থানগুলোর পরে চেঞ্জ না হয়, এই ধরনের গণ অভ্যুত্থানের পরে গিয়ে যদি আমরা আবার সেই প্রচলিত নিয়ম নিয়েই যদি বার্গেইন করি, কে কাকে কনভিন্স করতে পারবে মানুষকে মাইনাস করে, এটা খুবই দুঃখজনক। জি, আমরা একটু সৌরভ ভাই আপনার কাছে আসতে চাই। অবস্থা দৃষ্টি যা দাঁড়িয়েছে এখন, তাহলে প্রশ্ন এটাই আসলে যে বিএনপি কি জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনকে আসলে কনভিন্স করবে, নাকি এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন বিএনপিকে কনভিন্স করবে নির্বাচনের ব্যাপারে? যে যার যে দাবি দেওয়া আছে একটা জায়গা তো পৌঁছাতে হবে না, নির্বাচনের ব্যাপারে তো বিএনপিও যেমন একটি রাজনৈতিক দল, এনসিপিও একটি রাজনৈতিক দল, জামাত বা অন্য বাম তারাও এক একটি রাজনৈতিক দল। এখানে মূল দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের। এই অন্তর্বর্তী সরকারকে আন্দোলনে অংশীজনরা নিয়ে এসেছে যে তোমরা আপাতকালীন দেশে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা জারি রাখবে এবং নির্বাচন করার ক্ষেত্রটা তৈরি করবে, নির্বাচনটা করবে। গত 1 বছরের অভিজ্ঞতায় অন্তর্বর্তী সরকারের প্রতি ভরসা রাখাটা কঠিন, কারণ তারা অনেক ক্ষেত্রে অনেক বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে। কোথাও কোথাও মবকে উস্কানি দিয়েছে, কোথাও কোথাও মবকে উৎসাহিত করেছে, কোথাও কোথাও মবকে মোকাবেলা করার চেষ্টা করেছে। কখনো তাদের কর্মকাণ্ডে মনে হয়েছে বিএনপির কথায় তারা চলছে, কখনো কখনো মনে হয়েছে এনসিপির কথায় তারা চলছে। এই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা সংশয়, সন্দেহ এই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের জন্যই হয়েছে। এখন শেষ সময় এসে এখন শেষ সময় হচ্ছে অন্তর্বর্তী সরকার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে শতভাগ নিরপেক্ষ, শতভাগ সক্ষম, এবং গণতন্ত্র উত্তরণে যদি এই অন্তর্বর্তী সরকারকে একটা অবস্থান নিতে হবে, সেটা জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে আলোচনা করেছে, একটা জায়গায় অনেক ক্ষেত্রে ঐকমত্য হয়েছে। এখন সেটি সংবিধান সভা, আমার ব্যক্তিগত মত, আমি আলোচনার জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সর্বশেষ খসড়া দেখে যেটা মনে হয়েছে, এবং সমন্বিত খসড়া দেখে, যেটি এনসিপি বা জামাত ইসলাম প্রধানত, এনসিপি প্রধানত, যে তারা আইনি ভিত্তির কথাটা কিন্তু যখন খসড়া দিয়েছে, আইনি ভিত্তির কথাটা কিন্তু বিএনপি বলেনি বা বিএনপি এটাকে গুরুত্ব দেয়নি, এবং কারণ এই খসড়ায় ছিল আগামী জাতীয় সংসদে 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে, এবং সেখানে জাতীয় সংসদ কথাটাই, আমি জানি না যে এনসিপি এটা প্রতিবাদ করেছে কিনা, জাতীয় সংসদ কেন বলা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে তখন আসলো আইনি ভিত্তিটা, বিএনপি মোটামুটি আপত্তি সহ আইনি ভিত্তিটা মেনে নিয়েছে। গতকাল যেটা দেখলাম না, আজকের পত্রিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বললেন যে এটাকে সংবিধানের উপরে স্থান দেয়া যাবে না, যেটি বন্ধু জাহিদুর রহমানও বলার চেষ্টা বললেন। এখন আসলে আমরা একটা সমঝোতায় পৌঁছতে চাই কিনা, একটা বোঝাপড়ায় আসতে চাই কিনা, যদি এরকম হয়, এটা যেমন জাহিদুর রহমান যেমন বললেন যে এনসিপি এবং জামাত যদি নির্বাচন না করে তাহলে তারা কঠিন চ্যালেঞ্জে পড়বে। আবার বিএনপি যদি এই দুটি দলকে, অন্য দলও বাদ দিলাম, নির্বাচন আনতে না বিএনপি আনবে কিন্তু অন্তর্বর্তী সরকার। যদি তারা এদের বাদ দিয়ে নির্বাচন করতে হয়, তাহলে তো আমরা দেখি যে সেটি কি দ্বাদশ সংসদ নির্বাচনের মতো হবে, না একাদশ সংসদ নির্বাচনের মতো হবে, না দশম সংসদ নির্বাচনের মতো। একটা কঠিন বাস্তবতার মধ্যে কিন্তু আছি আমরা যদি গণতন্ত্র উত্তরণ চাই, আর যদি ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি করে যদি সময় ক্ষেপণ করতে চাই, একটা অনিশ্চয়তার মধ্যে যেতে চাই,
তাহলে এক ধরনের সমাধান হবে। আর যদি মনে করি বাংলাদেশে মানুষ মনে করে কি, এখন তাসনিমা বলছে যে মানুষ মনে করে এটা গণভোটে, বাংলাদেশে এ পর্যন্ত 3টি গণভোট হয়েছে, সেই গণভোটের ফলাফল কিন্তু খুব মানে জনমতকে প্রতিফলিত করেনি, অন্তত কোনোটাই না। দুটি হয়েছে সামরিক শাসন আমলে, আর পরবর্তী যেটি হয়েছে 91 সালে সেটি হয়েছে আনুষ্ঠানিকতা। মানুষ রাজনৈতিক দল সবাই যাতে ঐকমত্য করেছে যে আমরা এটা চাই, যেমন ধরুন এক বিচার বা যে কোনো একটি সিদ্ধান্তের ব্যাপারে এখন স্বৈরাচারের বিচার হবে, সবাই ঐকমত্য হয়েছে। এখন এটার ক্ষেত্রেও কি একটা গণভোট নিতে হবে? আমার তো মনে হয় না। তো সব ক্ষেত্রে গণভোট নিতে হবে কেন? আমরা যখন আন্দোলনের অংশীজনরা একমত যে আমরা গণতন্ত্র উত্তরণ চাই, উত্তরণ জন্য একটি নির্বাচন অপরিহার্য, সেখানে আবার একটা গণভোট কেন? আমি আসতে চাই একটু ডাক্তার জাহিদ ভাই আপনার কাছে। সেটি হচ্ছে তাহলে এই মুহূর্তে এসে সরকার কি করে আসলে এই বিভিন্ন দলের চাওয়া এবং না চাওয়ার যে সমীকরণ সেটি কি করে মেলাবে বলে আপনার মনে হয়? ঐকমত্য কমিশনের সঙ্গে তো আবার বসতে চাচ্ছে জামাত ইসলামী, আমরা দেখেছি জামাত ইসলামী আগ্রহ প্রকাশ করেছে, জুলাই সনদ কি করে বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে তারা আবার বৈঠকে বসতে চায়। দুটো ইস্যু একটু অ্যাড্রেস করতে চাই। একটা হলো মানে তাসনিমা যেটা বলছেন জনগণ কি চায়, মানে আসলে জনগণ কি চায় শেষ বিচারে একটা নির্বাচন ছাড়া সেটা বোঝার কোনো উপায় নেই। আমরা যদি এরকম একটা মডেলের কথা বলি, ধরুন আমাদের ঐকমত্য কমিশন ছিল না, কিছু ছিল না, আমরা এই আলোচনাগুলো করি নাই। বিএনপিরও তো তাদের একটা 31 দফা ছিল, তাদেরটাই ধরলাম এরা অনেক কিছু পরিবর্তিত হয়েছে, এখন ধরলাম তারা সেটাতেই স্টিক করছে। এনসিপির একটা সংস্কারের প্রস্তাবনা আছে, জামায়াতের একটা আছে। জনমত বোঝার কি সবচেয়ে ভালো উপায় না যে প্রত্যেকে তার তার এই সংস্কার আইডিয়া নিয়ে জনগণের সামনে গিয়ে নির্বাচন করবে? খেয়াল করবেন ডক্টর ইউনূসকে যখন লন্ডনে চ্যাথাম হাউসে ইন্টারভিউ করা হচ্ছিল তখন ঠিক এই কথাটাই ইন্টারভিউয়ার তাকে বলেছিলেন, ঠিক এটা যে আপনাদের এই সংস্কার আলোচনায় তো জনগণ অ্যাবসেন্ট, সো র্যাদার দলগুলো তার ম্যানিফেস্টো নিয়ে জনগণের ভোট দিয়ে নিশ্চিত করুক যে জিতবে, বুঝতে হবে জনগণ তাকেই চাইছে, তার সংস্কার চাইছে। তখন ডক্টর ইউনূস একটা খুবই ডেরোগেটরি মন্তব্য করেছেন। ওই মন্তব্যটা আবার আমরা সবাই জানি, জনগণ বলে তুমি আমাকে কত টাকা দিবা ভোট, মানে উনি ভোট কেউ রিলাই করছেন না, কারণ জনগণ টাকা খেয়ে ভোট দেয় বলে উনি এরকম একটা মন্তব্য। কিন্তু প্রশ্নটা আমরা মিস করেছি। সো জনগণ যদি মূল ইস্যু হয়ে থাকে আসলে, তাহলে তো আসলেই ভোট ছাড়া তেমন কোনো অপশন দেখি না। নাম্বার 2, আইনি ভিত্তি দেয়া এবং একটা অধ্যাদেশ সংবিধানের উপরে থাকবে, মানে এর চেয়ে কোনো হাস্যকর কথা আমি একটু যুক্ত করে দিই, আদালতে প্রশ্ন করা যাবে কি যাবে না সেই বিষয়ে মতবিমতের জায়গা রয়েছে কি? আচ্ছা, তারও আগে বলি মানে অধ্যাদেশ কি? অধ্যাদেশ হচ্ছে একটা ডিফ্যাক্টো আইন, যখন পার্লামেন্ট থাকে না তখন এই আইনটা হয়, এটা একটা আইনই আসলে, এবং এটার আয়ু হচ্ছে নেক্সট পার্লামেন্ট সেশন পর্যন্ত। তো আগামী নির্বাচন গণপরিষদ কাম সংসদ হোক বা শুধু সংসদ হোক, এরপর এটা ওখানে আইনে পরিণত করতে হবে। এবং আপনি বলছেন আইন হচ্ছে আমাদের আবার মাদার ল যেটা কনস্টিটিউশন, সেটার ওপরে মানে খুব বেশি বড় লয়ের পণ্ডিত হওয়ার দরকার নেই। আমরা ব্যক্তিগত আগ্রহে যতটুকু সংবিধান বুঝি, আমাদের এই সংবিধানেই লেখা আছে যে এটার সাথে সাংঘর্ষিক আইন বরং বাতিল হবে। সো যে আইন বলছে এটা সংবিধানের ওপরে, ওটা এমনিই বাতিল হয়ে যাবে। সুতরাং জুলাই সনদ যেগুলো আইন পরিবর্তন করে যতটুকু একমত হয়েছে সেটা মুহূর্তেই করা সম্ভব অধ্যাদেশের মাধ্যমে, এবং বিএনপিও যেহেতু রাজি হয়েছে, আমরা যদি ধরে নেই বিএনপি ক্ষমতায় যাবে, এগুলো সে আইন করে ফেলবে। কিন্তু সংবিধানের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো এখন আসলে কার্যকর করা যাবে না, এটা ফর শিওর, এটা পরবর্তীতে হবে। সো লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে এবার নির্বাচন হতে হবে, একটা অধ্যাদেশ দিয়ে সেটা উপরে হবে না। যদি করিও, আমরা আবার একটা ইয়ের কথা বলি, যদি আমরা এরকম একটা নির্বাচন করিও, সেটা পরবর্তী কনস্টিটিউশনে র্যাটিফাই করতে হবে, মানে তখন ওই কনস্টিটিউশনে পাল্টে সেই চেঞ্জটা এনে দিতে হবে। যাই হোক, তো যে জন্য বলছিলাম এই কথাগুলোর দেখি না এখন সমাধান কি হবে। আমি সৌরভ ভাই যেটা বললেন, আই অ্যাগ্রি যে সরকারের রোল প্লে করা দরকার, সরকার সত্যিকার অর্থে সবগুলো পক্ষকে নিয়ে তাদের বিবাদ মিটিয়ে আনার চেষ্টা করতে হবে। কিন্তু আমি এখানে আবার বিএনপিরও আসলে রোল দেখি। আমি কিন্তু সত্যিই মনে করি যে এই ইলেকশনে যাব কি যাব না, আক্রমণাত্মক মন্তব্য, বিএনপি যেহেতু এখন পর্যন্ত মাঠে সর্ববৃহৎ দল এবং তার দ্বিতীয় সর্বোচ্চ, আমি এনসিপি যেহেতু এখনো ভোটে কখনো পার্টিসিপেট করে নাই, তার ভোটের শক্তি কতটা আমরা দেখি নাই। জামাতকে আমরা দেখেছি, সো জামাতকে আমরা এখন সেকেন্ড শক্তি হিসেবে বলতে পারি, তারপরে হিউজ ডিফারেন্স। সুতরাং প্রত্যেকে আসলে বিএনপির কাছ থেকে কিছু ল্যাভারেজ চায় বলে আমার ধারণা, সেই কারণে এই যে ইলেকশনে যাবো কি যাবো না, সুতরাং বিএনপিকেও রোল প্লে করতে হবে বলে আমি মনে করি, তারা কিছু নেগোশিয়েট হয়তো করতে হবে। আরেকটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে এই প্রশ্নটি তুলেছেন সালাউদ্দিন আহমেদ। সৌরভ ভাই হয়তো বিষয়টি খেয়াল করেছেন যে এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে, সেটি বাস্তবায়নের নির্ধারণের এখতিয়ার কি এই ঐকমত্য কমিশনের রয়েছে কিনা, সেই প্রশ্ন উঠেছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলোচনার খোরাক পাওয়া যাবে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছে এখন প্রকাশন।
বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে ভোটের তরিকা নিয়ে আলাপ করছিলাম আমরা। তাসনুভা জাবিন, আপনার কাছে আসতে চাই। কথা হচ্ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে। নির্বাচনের পর যে সরকারি আসুক না কেন, তার যদি মানে ওই জুলাই সনদের আইনি ভিত্তি যদি না থাকে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, অনিশ্চয়তার মুখে পড়তে পারে, এমন ধারণা রয়েছে অনেক দলে। তো এখন জুলাই সনদে রাজি হওয়া বিষয়গুলো যদি বাস্তবায়ন না করে পরবর্তী নির্বাচিত সরকার, তাদেরকে কি চাপের মুখে রাখতে পারবে না এনসিপি জামায়াত, নাকি নির্বাচনের পর এই দলগুলোর শক্তি সামর্থ্য কমে যাবে সেই সরকারকে চাপের মুখে রেখে এই দাবিগুলো আদায় করে নিতে? এই কারণেই তারা আগে চাইছেন, পরে নয়। এটা আসলে হবেই আগে, মানে এটা ক্লাস 4 দেন ক্লাস 5, হ্যাঁ, মানে 5 পাস করে তারপর 4-এ পড়ার দরকার নাই, ব্যাপারটা এরকম। আপনি যখন নির্বাচনে ভোট চাইতে যাবেন মানুষের কাছে, তখন আপনি বলবেন না যে আমি গিয়ে সংবিধানে এটা করব, আমি এই চেঞ্জ করব, ওই চেঞ্জ করব। এটা না, এটা হচ্ছে দলীয় এজেন্ডা না। আপনি গিয়ে বলবেন আপনি কিভাবে দেশের অর্থনীতিকে ফেরাবেন, আপনি শিক্ষার জন্য কি করবেন, ভোটারদের কাছে গিয়ে বলবেন আপনি কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনার দল কি করবে। এটা হচ্ছে আপনি ভোট চাওয়ার বা ক্ষমতায় যাওয়ার পরে আপনি দেশের জন্য কি করবেন। কিন্তু এই জুলাই সনদটা বাস্তবায়ন যে পদ্ধতি, সেটা গণপরিষদের মাধ্যমে এবং গণভোটে অনুমোদিত হয়ে এটার ভিত্তিতে হচ্ছে আপনি ক্লাস 5 বা যেটা আমি বলছি সংসদে হবে। আমি এখানে হয়তো সবার থেকে সবচেয়ে কম বুঝি, কিন্তু এতটুকু পরিষ্কার যে এটা রিভার্স হবে না। আর যে গণভোটের কথাটা বা এই যে আপনারা বলছেন যে অনেক ঝামেলা হবে, এটা হবে ওটা হবে, এই ঝামেলা মনে করে করে আমরা গণপরিষদকে ঝামেলা মনে করছি, আমরা উচ্চকক্ষকে ঝামেলা মনে করছি, আমরা আনুপাতিক হারে উচ্চকক্ষের নির্বাচনটাকে ঝামেলা মনে করছি। এই ঝামেলাটা আসলে কি ঝামেলা? মানে নির্বাচন করে ক্ষমতায় বসার দেরি হবে, এই যে কালক্ষেপণ হচ্ছে, এটাকে আমরা ঝামেলা মনে করছি। বা যারা একদম ক্ষমতা প্রত্যাশী তারা মনে করছে যে এগুলা একদম এই নতুন দল আসছে বা নতুনরা এটা কি বলা শুরু করেছে, গণপরিষদ, সংবিধান, এগুলো শুধু শুধু টাইম নষ্ট এবং লস, তোমরা ক্ষমতায় আসলে তোমরা এটা করো। এই যে এইভাবে এটাকে পোট্রে করা হচ্ছে এবং এটাকে এভাবে ফিট করা হচ্ছে জনগণের কাছে যে ওরা এসে বাড়তি কিছু জিনিস চাচ্ছে, এগুলো কিন্তু আসলে বাড়তি জিনিস না। এটা আমরা যাতে পিছনে না যাই, আর আমাদের যে ইতিহাসের ব্যর্থতার কারণে আজকে আমরা এখানে এসেছি। আমরা বারবার বলছি 72-এর সংবিধান একটা দলকে, একটা মানুষকে কেন্দ্র করে করা হয়েছে, এখানে আমাদের সবাইকেই বাদ দেওয়া হয়েছে। নির্বাচন হলো, নির্বাচনের পর যে সরকারই এলো তারা যদি জুলাই সনদের চাওয়াগুলো বাস্তবায়ন না করে, ধরে নিলাম যে বাস্তবায়ন করছে না, তখন কি এনসিপি জামাত মাঠে নেমে তাদেরকে বাধ্য করতে পারে না, চাপ প্রয়োগ করতে পারে না? ওটা কি সেই শক্তি সামর্থ্য থাকবে না তখন দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে? ইলেকশনের আগে হতে হবে, কারণ হচ্ছে এটাই হচ্ছে ক্লাস 4 আর 5 এর আমি যেটা বললাম, এটা আপনি যেটা বলছেন এটা পিছন দিকে, এটা কোনো নির্বাচনের, এটা একটা দলীয় এজেন্ডা হতে পারে না। এনসিপি মানুষের কাছে যাবে যে আমি সংবিধানের এই অনুচ্ছেদ চেঞ্জ করব বা নতুন সংবিধান করব, আমাকে ভোট দেন, এটা হয় না। এটা আগে হবে, এর পরে ওটার ভিত্তিতে হচ্ছে ইলেকশন হবে। এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি। এবং উল্টা দিক থেকে যেটা বলেছে, এটা হচ্ছে এনসিপির একটা ডেডিকেটেড একটা দাবি। ইটস নট লাইক দ্যাট। জি, আমরা একটু সরবের কাছে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটু বলি, তাহলে দেশের কন্টিনিউশন থাকবে। মানে সংবিধান সংস্কার বা পরিবর্তন, নতুন সংবিধানের আলাপ নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকতে পারবে না, কথাটা ঠিক না। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো যদি আমরা দেখি, 66-তে 6 দফার ভিত্তিতে নতুন সংবিধান হবে খুবই গুরুত্বপূর্ণ দাবি ছিল, তার সাথে আবার অন্যান্য জনকল্যাণের প্রশ্ন ছিল। বিজেপি 14 সালে ক্ষমতায় আসার আগেই, 14-র পরে 18-র যে 19-এর ক্ষমতায় আসলো, ক্লিয়ারলি বলেছে আর্টিকেল 370, যেটাতে কাশ্মীরের একটা স্পেসিফিক মর্যাদা দেওয়া আছে, ও ঘোষণা দিয়েছে আমি এইটা বলে ভোট চেয়েছে যে আমি আর্টিকেল 370 আমি বাতিল করব। এমনকি সামনের নির্বাচনে তাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা আছে এটা তুলে দিতে চায়। সো আমাদের এই অঞ্চলেই প্রচুর উদাহরণ আছে যে নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনি সংবিধানের কি কি পরিবর্তন করতে চান সেগুলো আনা যাবে, এটা আনা যাবে না তা না। এটা মানে আমাদের দেশের জন্মের ইতিহাসের সাথেও কিন্তু এটা জড়িত আছে। আপাতত এটুকুই। আচ্ছা সৌরভ ভাই, আপনার কাছে যে বিষয় আসতে চাই সেটা হচ্ছে এই প্রসঙ্গের সূত্র ধরি, মানে আগে বাস্তবায়ন করতে চাইছে এনসিপি বা দাবি তুলছে এনসিপি, এবং পরে গেলে সেটি বিএনপি বাস্তবায়ন করবে না, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই জায়গাতে বিএনপি কেন আশ্বাসের জায়গাটা বা নিশ্চয়তার জায়গাটা কেন তৈরি করতে পারছেন, এবং আসলে কি অনিশ্চয়তার জায়গায় পড়বে বলে আপনি মনে করেন কিনা? মানে পরে বাস্তবায়ন হলে বা আদায় করে নিতে পারবে না দলগুলো, এমন অবস্থায় চলে যাবে কিনা জুলাই সনদের যে বিষয়গুলো? বিএনপি তো একটা রাজনৈতিক দল, হ্যাঁ, এখন তো বিএনপি তো ক্ষমতায় নাই না, বা সরকার চালাচ্ছে না। আমরা বিএনপির উপর এই
এই দায়িত্ব দিচ্ছি কেন? আমরা নির্বাচিত সরকারকে ধরে নিলাম, পরবর্তী নির্বাচিত আচ্ছা, সরকার, পরবর্তী নির্বাচিত সরকার কে হবে জনগণ ঠিক করবে। যেমন তাসনুভা বলছেন যে গণভোটের মাধ্যমে ঠিক হবে, নির্বাচনের মাধ্যমেও কিন্তু জনগণের চাওয়া পাওয়া ঠিক করা যায়, চাওয়া ঠিক করা যায়। আমি আবার কিন্তু ওই পুরনো জায়গায় যাই, আমরা কি ঐকমত্যে পৌঁছতে চাই না চাই না, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে মনস্থির করতে হবে। কারণ এটা তো সামরিক শাসন না, বা সামরিক কমান্ড না যে উপর থেকে চাপিয়ে দিবে। কেউ যদি মনে করে যে এই যে কোনো এই ঐকমত্যের ব্যাপারেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ভদ্রভাবে, বিএনপি বলতে পারতো যে এগুলো আমি মানি না। এমনকি এনসিপিও তো অনেকগুলো যেসব ঐকমত্য হয়েছে সবগুলো এনসিপি কি একমত হয়েছে, মানে অন্তর থেকে মেনে নিয়েছে? মেনে নেয়নি, কারণ তার যে গঠনতন্ত্র, তার যে কর্মসূচি, তার যে লক্ষ্য তার সাথে মেলে না। কিন্তু তারপরও আমি বলছি সব দলকেই ছাড় দিতে হবে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে ছাড় নয়। এখন এই ঝগড়া বিবাদ করতে করতে যদি আমরা গণতন্ত্রটাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেই, ইতিমধ্যে অনেকখানি অনিশ্চয়তা তৈরি হয়েছে। 1 বছর আগে এই সরকারের জনসমর্থন আর আজকের জনসমর্থন, জনগণের নিরাপত্তা, এটা গণতান্ত্রিক হোক স্বৈরতান্ত্রিক হোক, নিরাপত্তার ব্যাপারে তো কোনো আপোষ হতে পারে না। মানুষের মৌলিক যে চাহিদা, আমি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি বিএনপি সহ মৌলিক বিষয়, মানুষের মৌলিক সমস্যা নেই তো খুব কেউ কথাবার্তা বলছে বলে মনে হয় না। তাহলে তো প্রশ্নটা এসেই যায়, এখন সঙ্গতিপূর্ণ হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা দেখছি যে এই জুলাই সনদের বিষয়গুলো কি করে বাস্তবায়ন হবে সে বিষয় নিয়ে আবারও দলগুলো ঐকমত্য কমিশনে বসতে চায়। জামাত ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু প্রশ্ন আবার এটি এসেছে বিএনপির পক্ষ থেকে যে ঐকমত্য কমিশনের আসলে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নির্ধারণ করতে পারার এখতিয়ার কি রয়েছে কিনা। না, প্রশ্ন তো যে করতেই পারে, মানে এটা তো ভালো। অন্তত আমাদের 54 বছরের ইতিহাসে এটা বলবো যে একটি রাজনৈতিক ইস্যু নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দীর্ঘদিন ধরে 2-2.5 মাসেরও বেশি একসঙ্গে 30টি দল বৈঠক করেছে, যুক্তিতর্ক দিয়েছে, সেখানে অন্তত মারামারি হয়নি। কারণ বাংলাদেশের সংসদের ইতিহাস তো মারামারি না হলে হিংসা, ঘৃণা ইত্যাদি ছড়ানো, এটা তো ইতিবাচক। কিন্তু আমি তারপরে এই রাজনৈতিক অংশীজনকে বলতে চাই, তারা একটা কাছাকাছি জায়গায় আসুক না, মানে একটা নির্বাচনটা করা। এখন এটা সংবিধান সবারই প্রত্যাশা, সৌরভ ভাই, জনগণের প্রত্যাশা। এখন যদি কেউ মনে করে, যেমন ধরেন কি হতে পারে সবাই মিলে একটা নির্বাচন করা, এটা হচ্ছে উত্তম। দ্বিতীয় হতে পারে কেউ মনে করতে পারে যে নির্বাচন যেহেতু সুষ্ঠু হবে না, আমার পক্ষে যাবে না, নির্বাচন আমি যাব না। কিন্তু নির্বাচন, যেটি এনসিপির একজন নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা কিন্তু এই যে সরকারকে তারা গঠন করেছে সেই সরকারকে চ্যালেঞ্জ করা। ওই সরকারকে বোঝাতে হতে পারে যে কেন ফেব্রুয়ারিতে হওয়া উচিত নয়, কিন্তু হবে না, এটা কিন্তু তার বিরুদ্ধে তাকে চ্যালেঞ্জ করা হলো, তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলো। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতা, আমরা তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে ব্যবস্থাকে বিতাড়িত করে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমার মনে হয় রাজনৈতিক সব দলের নেতা কর্মীদের ভাষায়ও কিন্তু পরিবর্তনটা আসা উচিত। আমরা তো দেখি না, বরং গত এই সাম্প্রতিককালে এক দলের মিছিল থেকে অন্য দল সম্পর্কে যে ভাষা উচ্চারণ করা হচ্ছে, তাহলে আমরা কোথায় গণতন্ত্র? এটা আমরা সভ্য দাবি করতে পারি। এটা নিয়ে একটু ফিরতে চাই জাহিদ ভাই, নির্বাচন যত সামনে এগিয়ে আসবে তত কি এই মানে কথার লড়াই আমরা আরো নিশ্চয়ই আরো কথা লড়াই না, এটা অসভ্যতার লড়াই। এটা হবে। আমি একটা উদাহরণ দিই। বিশ্বযুদ্ধগুলো যখন হয়, প্রথম একটু যোগ করবেন, ঐকমত্য কমিশনের এখতিয়ার রয়েছে কিনা। দুটো বিশ্বযুদ্ধের পর দেখা গেছে যে সোলজাররা যুদ্ধ করেছেন, তারা যখন বাড়ি ফিরে এসছেন, তাদের আচরণ অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে তাদের প্রিয়জনের সাথে, তাদের স্ত্রী, তাদের মা, মানে দীর্ঘ সময় যুদ্ধে থাকা, এই ব্রুটালিটির মধ্যে থাকা তাদেরকে তাদের চরিত্রগতভাবে পাল্টে দিয়েছে। এই কথাটার উদ্দেশ্য হচ্ছে, আমরা দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থা ছিলাম, আমরা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে ফাইটও করেছি, কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ যেহেতু দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিল, সৌরভ ভাই যেটা বলছেন হুইচ ইজ ভেরি রাইট, এটা যাতে একটু বলি, সেটা হচ্ছে এই সময় এসে আমরা দেখছি যে শব্দ বাক্যগুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। হ্যাঁ, হবে, কিন্তু 5-6 মাস আগেও কিন্তু এতটা এই অবস্থায় ছিল না। এখন আমরা যেহেতু একটা ক্লাইম্যাক্সের দিকে আগাচ্ছি, হবে। এই জন্য বলছি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কি, গণতান্ত্রিক সিস্টেমটা কি, এটার পেরিমিটার কতটুকু, রেড লাইন কোথায়, এগুলো মানতে আমাদের আরেকটু সময় লাগবে।
সুতরাং এটা যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না, কিন্তু এটা সম্ভবত ইনএভিটেবল ছিল। একটা স্বৈরাচারের মধ্যে 15 বছর বসবাস করে যেখানে শক্তির ভাষায় সারাক্ষণ আমি কানের কথা শুনেছি, আমাদের যে তরুণরা আজকে বেড়ে উঠেছেন উনি সারাক্ষণ কিন্তু কানে শক্তি প্রয়োগের কথা শুনেছেন, উনি পাল্টা কথাও বলতেন কিন্তু শক্তি প্রয়োগে। শেখ হাসিনাকে তো আমরা আসলে শক্তি প্রয়োগ করে, নিরস্ত্র ছিলাম আমরা, কিন্তু আমরা শক্তি প্রয়োগ করেই হটিয়েছি। যাতে একটু ঐকমত্য কমিশন ইস্যুটাতে আসি একটুটা। আমি মনে করি এখতিয়ার আছে, আলোচনার এখতিয়ার অবশ্যই আছে। ঐক্যমত্য কমিশন সব বিষয়ে ঐক্যমত্যের কথা বলছে, সুতরাং কিভাবে এটা হবে সেটা যদি ঐক্যমত্য নাও হয় তারা এই আলোচনাটা তো করতে আর পারে। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কি হবে এগুলো? খুব স্পষ্ট, যারা নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে দিয়েছেন উনি আগেই জাতিকে জানিয়ে দিয়েছেন আমি এটা মানি না। সুতরাং এরপর যদি উনি না মানেন তার এই অনেস্টি তো উনি এটা দেখিয়েছেন, বরং এটা করেননি যে নোট অফ ডিসেন্ট না দিয়ে আমি চুপ করে আচ্ছা ইলেকশন পার হয়ে যাক তারপরে না মানলেই হবে, কে এত খবর রাখে ইলেকশনের পর। না, তারা সেটা করেননি। এবং আমি ধারণা করি যারা নির্বাচনে ক্ষমতায় যাবেন তারা যে যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, যে দলই যাক, তারা সেটা যদি না মানেন জনগণকে বলবেন, আমরা তো আগেই জানিয়েছি এটা হবে। সেই জন্য আমি একটা কথা বলেছি, নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদটা হওয়া এটা সৌন্দর্য নষ্ট করে। 22 তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে মানে জমা দেওয়ার, এই জুলাই সনদের খসড়া দলগুলো জমা দিবে, তারপরে নিশ্চয়ই আরো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলাপ। খুব দূরে নয়, খুব দূরে নয়, নিশ্চয়ই এই বিষয়ে ফলো আপ আমাদের আলাপের সুযোগ হবে আরো। তিনজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি ভাবলাম আমি একটু আমরা শেষ করছি আজকে, দর্শক শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।